দেবে পার্থ, বললেন আমার বিচার চাই কারণ পার্থ নাকি রাজনৈতিক ডাস্টবিন হবেন না। এই একটা লাইনের মধ্যে এত মিনিংফুল কথা বলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং তিনি নিজে ভোট দিতে যাননি, তিনি বাড়িতে বসে মিডিয়াকে বলছেন যে আমি কিন্তু বিচার চাই, বিচার চায়। পার্থ চট্টোপাধ্যায় জেল খেটে এসেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে এত বড় কালি লেগেছে, এবং মানে ভাবুন কতটা খারাপ পরিস্থিতি হলে যিনি মন্ত্রী ছিলেন, এমনটা শোনা যায় যে জেলের যে কয়েদি সে মানে আমি কি বলবো আর কি ভাষা পাচ্ছি না, প্যাকেটে পটি করে ছুঁড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। তো মানুষের পরিস্থিতি কোন জায়গায় গেলে তাকে এইরকম মানে এইরকম সিচুয়েশন দেখতে হয়, আর সেই মানুষ তাকে এইভাবে মানে ছুঁড়ে মারছে। তো সেই ব্যক্তি আজকে ভোট না দিয়ে বলছেন যে বিচার চায় পার্থ, পার্থ রাজনৈতিক ডাস্টবিন হবে না। এই লাইনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু, শুধু ওখানেই থেমে থাকেননি, বলেছেন বিরোধী দলের সঙ্গেও সম্পর্ক কিন্তু আমার খারাপ ছিল না আর এখনো নেই। যেভাবে দল তৈরি হয়েছিল, যেভাবে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল এবং যারা এই দলটি তৈরি করেছিল, সেই দলের ভিতে কেউ ঠক্কর মারছে, সেই দলের ভিতে কেউ ঠক্কর মারছে। পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ডাস্টবিন হবে না, হয়ে গেছেন তো, মানে আর তো কিছু মানে কি বলবো। আবার নিজেই বলছেন যে উত্তরও দেবে পার্থ, তো আমরা ওয়েট করবো যে কবে উত্তর দেবেন, 4 তারিখের পর না 4 তারিখের আগে না কি হবে। দেখুন এরকম ভাবে অনেক নেতাই সামনে আসেন বলেন, কিন্তু এটা একটু অদ্ভুত ব্যাপার, এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে যে পরিবর্তনের গন্ধ কি কিছু মিলেছে প্রাক্তন মন্ত্রী, না হলে এতটা চুপ রবে না পার্থ। পার্থ বলতে চায়, মানে পার্থ চট্টোপাধ্যায় বলতে চাইছেন, আর ওনার সাথে জড়িয়ে রয়েছে না চাকরি দুর্নীতির টাকা। তারপর তো প্রচুর লোকের নাম এসেছে, কেউ ফাঁসেনি, কেউ জেল যায়নি, জেল কিন্তু যেতে হয়েছে এই পার্থ চট্টোপাধ্যায়কে। তো বলছেন যে আমার বিচার চাই, বিচার চাই মানেই ওই টাকার অংশ যারা যারা খেয়েছেন, যারা যারা এনজয় করেছেন, যার জন্য আমাকে জেল যেতে হয়েছে, তো সেই পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু বিচার দিতে হবে। এবার বিচার কবে পাবেন সেটা তো দেখার বিষয়। আপাতত আমাদের নজর আটকে রয়েছে 4 তারিখের দিকে, যেখানে মমতা ব্যানার্জিও কিন্তু ফুল কনফিডেন্স, উনিও কিন্তু বলছেন যে 2/3 মেজরিটিতে আমি সরকার করব। আরে করুন না 2/3 মেজরিটিতে সরকার, তাতে কারোর কোনো আপত্তি নেই। বিষয়টা হচ্ছে এইটা যে রাজ্যে ভোটটা তো সুস্থভাবে হতে দেবেন, তারপর তো। কিন্তু আমি যেটুকু ভোট অ্যানালিসিস করি, আমি যেটুকু বুঝি, এই বয়সে বলবো, এত বিরাট আমার চুল এখনো পেকে যায়নি যে বিরাট কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমি যেটুকু রাজনীতি বুঝি, আমি আমার জীবনে যেটুকু ভোট ফলো করেছি, আমি আপনাদেরকে খাতা পেন দিয়ে লিখে বলে দিতে পারি 2/3 তো দূরের কথা, 200 সিট তৃণমূল কংগ্রেস পাবে না। এখন অব্দি এক্সিট পোল কিন্তু আসেনি, তার আগেই আমি এত বড় বক্তব্য রাখছি যেটা কিন্তু কেউ বলতে পারবে না, অথচ আমি আপনাদের সামনে এসে বলে দিলাম যে ওই যে হিউজ বিরাট কিছু হবে, এইরকম রেজাল্ট কিন্তু হবে না। অথচ আপনি একবার ভাবুন আপনারা, যে যে দলের সাথে কম্পিটিশন চলছে, অর্থাৎ বিজেপির সাথে যে টক্করটা চলছে, সেই বিজেপি কিন্তু মুসলিম গরিষ্ঠ যে সমস্ত সিট, অর্থাৎ 70টা সিট ওখানে বাদ দিয়ে লড়াই দিচ্ছে, আর তৃণমূল কংগ্রেস 294টা সিটের লড়াই দিয়েও আমি আপনাদেরকে বলছি যে 200 সিট ক্রস করার চাপ আছে। কেন বলতে পারছি আমি এটা? কারণ এই সরকারের প্রতি হিউজ অ্যান্টি ইনকামবেন্সি আছে। শুধু তাই নয়, পরিবর্তনের ইঙ্গিত কোথায় থেকে পাবেন তার জন্য আপনাদেরকে পৌঁছে যেতে হবে ভাস্কর ঘোষের লেখাতে, বুঝতে পারছেন? এটি হচ্ছে, ভাস্কর ঘোষ নাম বলতে আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের কথা মনে পড়ে গেল, দিদির ছবি দিয়েছেন। দেখুন দেখুন যেটা লিখেছেন সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কথা এবং ভীষণ মিনিংফুল। সেটা হচ্ছে মুখের অভিব্যক্তি সব বলে দিচ্ছে, তবে আপনার এই পরিণতির একটা কারণ সরকারি কর্মচারীদের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বিগত 3 বছর ধরে চলা লড়াইটাও অন্যতম। আগেও বহুবার বলেছি, কর্মচারীদের সাথে লড়াই করে কোনো দল সরকারে থাকতে পারেনি। 4 তারিখের পর আপনার মনে পড়বে আমাদের সাথে লড়াইটা না করলেই পারতেন। যাই হোক, পাপের শাস্তি হোক, যাই হোক পাপের শাস্তি হোক। সরকারি কর্মীরা পর্যন্ত, মানে ভাবুন যে খারাপ লাগে না, ডিএটা তো একটা বড় মুদ্রা, এ বিষয় তো অস্বীকার করা যায় না। কতদিন পর্যন্ত ধাপ্পা, কতদিন পর্যন্ত মানে চলবে, লড়াই করুক, এটা তো চলতে পারে না। সরকারি কর্মীরা পর্যন্ত ঘুরে গেছেন, তো এটাই হচ্ছে তার সব থেকে বড় নমুনা, যেখানে ভাস্কর ঘোষ পর্যন্ত লিখছেন যে 4 তারিখের পর মনে পড়বে সরকারি কর্মীদের সাথে যে ঝামেলাটা আপনি করলেন, অর্থাৎ এটা তো হয়রানি আর প্রচুর টাকা খরচা, সুপ্রিম কোর্ট থেকে মামলা ক্যারি অন করা, লড়াই দেওয়া, রাজ্য সরকার তো
ইজিলি যেতে পারবে, কিন্তু সরকারি কর্মীরা যারা নিজের টাকা ডোনেট করে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন আর এক একটা লয়ারের পেছনের ফিজ হিউজ, তো এই যে লড়াই করছেন এর শাস্তি কিন্তু আপনি পাবেন। এটাই বললেন ভাস্কর ঘোষ যে আপনি শাস্তি পাবেন, 4 তারিখের পর আমাদের কথা মনে পড়বে। আর এই 4 তারিখের পর আমাদের কথা মনে পড়বে, শাস্তি আপনি পাবেন, এর মধ্যেই লুকিয়ে রয়েছে পুরো অ্যান্সার যে একাংশ, অনেকটাই বড় অংশ সরকারি কর্মীরা ঠিক কোন দিকে ঘুরে গেছে। পুলিশের কথা বললে আমি আর কি বলবো আপনাদেরকে, আরামবাগে আরান্ডিতে উত্তেজনা ভয়ঙ্কর, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে কেন্দ্রীয় বাহিনী মেরেছেন আর চরম মার মেরেছেন। আর এই অভিযোগটি করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই যে কেন্দ্রীয় বাহিনী আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে মেরেছে, আর এ সহ্য করা যায় না, এই ইলেকশন আমরা নিতে পারছি না। আর আজকে আমি আপনাদেরকে বলছি যে এখনো পর্যন্ত যে বিচ্ছিন্ন ঘটনা আপনারা শুনছেন, হ্যাঁ ফলতার ঘটনাটাও কিন্তু ওই মারাত্মক বোম গুলি পিস্তলওয়ালা হয়নি। ফলতাটাতে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, এটা ছেঁচড়ে আমি বলবো আমি, যেটাতে টেপ সেটে দেওয়া হয়েছিল সেটাকে নিয়ে অলরেডি সিইও জানিয়েছেন যে ফলতার বুথ নাম্বার 170 আর বুথ নাম্বার 189 এ যদি প্রয়োজন হয় তাহলে আমরা পুনরায় ভোটিং করাবো, আর যে ব্যক্তি এই টেপটি সেটেছে তাকেও চিহ্নিত করব। কি করে চিহ্নিত করবেন? তো এটা পুরো সিসি ক্যামেরা দেখা হবে যে কোন ব্যক্তি কতক্ষণ ওই ইভিএম এর সামনে দাঁড়িয়েছিল। ধরুন নর্মালি কোনো ব্যক্তি 20 সেকেন্ড দাঁড়াচ্ছে, তো এটার অ্যাভারেজ ওরকমই চলবে, 20 সেকেন্ড 25 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড। যদি কোনো ব্যক্তি 40 সেকেন্ড দাঁড়িয়ে যান বা 35-40 সেকেন্ড দাঁড়িয়ে যান, তখনই তাকে ইজিলি আইডেন্টিফাই করা হবে যে গন্ডগোলের কাজটি কে করছে। তো ট্র্যাক করাটা অত্যন্ত ইজি, বুথ নাম্বার যেহেতু সামনে চলে এসেছে তো খুব ইজিলি এটা ট্র্যাক করা যাবে যে এই কাজটি কে করেছে, এবং সেখানে পুনরায় নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে আমরা জানতে পারবো। আপাতত কমিশন জানিয়েছেন যে দরকার হলে প্রয়োজনে আমরা পুনর্নির্বাচন করাবো, আর অন্য কোনো বুথ থেকেও যদি সমস্যা আসে, এখনো পর্যন্ত আসেনি, যদি আসে তাহলে আমরা পুনর্নির্বাচন করাবো। কমিশন টাইট, কেন্দ্রীয় বাহিনী ততটাই টাইট, পুলিশ তো আর কিছু বলার নেই, বেঙ্গল পুলিশ তো দেখিয়ে দিলেন যে তারা এখন কোন জায়গায় রয়েছেন আর কতটা পাওয়ারফুলে রয়েছেন। সব মিলিয়ে মমতা ব্যানার্জি একটাই কথা বলছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এটা ঠিক করছে না, চারিদিকে ভোটারদের মধ্যে একটি ভয়ের পরিবেশ তৈরি রয়েছে, একটি ভয়ের পরিবেশ তৈরি রয়েছে, তাও আমি 2/3 মেজরিটিতে জিতবো। আর এই খবরটি আমি যেহেতু এন্ড করবো এবার, তো এই যে মমতা ব্যানার্জি বলছেন যে ভোটাররা ভয় রয়েছে, তো ভবানীপুরে একটি ভোটারের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই, কতটা ভোটার ভয় রয়েছে, তার আরো বেশি ইমেজ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, लोग वोट दे करके आ भी रहे, आपने वोट दे दिया? हाँ, इंतजाम ठीक था? ठीक है, एकदम फर्स्ट क्लास। और हम चाहते हैं मन खोल के कम से कम कह सके जय श्री राम। बहुत हो गया, मर रहे हैं हमें शहर में। अरे गुस्सा क्यों हो रही है दीदी, बात तो करते जाओ, आप बोलो जो बोलो। क्या बोले गला दबा के हम अल्लाहू अकबर बोल सकते हैं लेकिन जय श्री राम नहीं बोल सकते। क्या गुनाह किया है हमने हिंदू होके? बड़ा गुस्सा। এটা তো জাস্ট একটা ভিডিও আমি দেখলাম, এরকম ভবানীপুরের প্রচুর ভিডিও সামনে আসছে যেখানে ভোটারদের মন কি চাইছে, কোন দিকে যাচ্ছে, কি করতে চায়, আর ভোটাররা যে কত ভয় রয়েছে বুঝতে পারছেন তো, এই তো ভোট দিতে বেরিয়ে কতটা ভয় রয়েছে বুঝতে পারছেন। এটা শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জন্য, এই যে ভোট পার্সেন্টেজ আপনারা দেখছেন বাড়ছে, এটা কেন্দ্রীয় বাহিনীর জন্য যারা শক্ত হাতে পুরো হালটি ধরেছেন এবং কোথাও অশান্তি হতে দেব না, এবং মানুষের মধ্যে সেই কনফিডেন্স বিল্ড আপ কমিশনও করতে পেরেছেন, নো ডাউট কেন্দ্রীয় বাহিনী তো করেছেন আর পুলিশও করেছেন। কিছু পুলিশ হাইলাইট হয় না, কিছু পুলিশ হাইলাইট হয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে একাধিক পুলিশ কাজ করছেন, অনেক পুলিশ কাজ করছে, অনেক পুলিশ চাইছেন যে সুস্থভাবে ইলেকশন হোক, তার জন্যই কিন্তু সুস্থভাবে ইলেকশন হওয়াটা সম্ভব হচ্ছে। সত্যি বহুদিন পর বেঙ্গলে আমি এরকম ইলেকশন দেখছি, যে ইলেকশন দেখে আমি নিজে সত্যি স্যাটিসফাইড। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, ওই 4 বাড়ি পড়লো, ওই মাথা ধরে বসে গেল, এই সমস্ত হয়, কিন্তু আমি তো মানে কি বলবো আর কি, বোম পিস্তলওয়ালা ইলেকশন দেখেছি। সেই জায়গা থেকে কমিশন নো ডাউট সেকেন্ড ফেজও এখনো পর্যন্ত যথেষ্ট ভালোভাবে ইলেকশন হয়েছে। অনলি ফলতার একটি বিচ্ছিন্ন ঘটনা তো ডেফিনেটলি রয়েছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। আজকে তো আবার এক্সিট পোল, ওটাও আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার যে এক্সিট পোলে কি থাকে, কি রয়, কত সিট হয়, সবটাই আমরা দেখবো। আচ্ছা, পীযূষ মাল বলছেন বিজেপি 150 to 170 100%। চলুন আপনার আমি এখানে স্টার দিয়ে রাখলাম, 4 তারিখে কথা হবে এটাকে নিয়ে। মানে এটা একটা হেভি হতো না, আমরা যদি সবাই মিলে একটা সামনে বসে এরকম আলোচনা করতে পারতাম যে কত হয় বলুন। আচ্ছা, বিজেপি 170 কনফার্ম একজন বলছেন। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে কমেন্ট করে 150 to 170-র মধ্যে বিজেপির লাগাচ্ছেন আপনারা সিট। আচ্ছা, শিওর 100 to 115 হচ্ছে টিএমসি। চলুন,
আচ্ছা, সুমন ঘোষ 60 থেকে 170 বিজেপি পাবে, লিখে রেখে নাও। অতটা বড় রেঞ্জ বললে হবে? তাহলে তো আপনি এমনিই জিতে যাবেন, মানে 60 থেকে 170 না, অত নয়, গ্যাপিং 10 থেকে 15টা রাখুন, তবে তো ওই রকম গেস তো আমিও করছি, লিখে রাখুন। এইদিকে ধরুন 1 কেন বলবো, 10 থেকে মোটামুটি 150 অব্দি বিজেপি পাবে, এটা তো কোনো কথা নয়, রেঞ্জটা ছোট করুন। 60 থেকে পুরো টেনে 170। আচ্ছা দিদি, 4 তারিখ পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না, প্রত্যেকের একই অবস্থা, এমনকি এই পলি মার্কেট থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত মার্কেট আমি ফলো করি, সাট্টা বাজার থেকে শুরু করে বিভিন্ন, প্রত্যেকের একই অবস্থা। কিন্তু কি করব, ওয়েট করতে হবে। আমি আবারও বলছি, রেজাল্ট আজকে ডিসাইডেড। আজকে যে ব্যক্তি লাস্ট ভোট দেবেন, উনি কিন্তু বেঙ্গলের ফিউচার, বেঙ্গলের বিধান কে চেয়ারে বসবে, তিনি তার একটা ভোট ডিসাইড করে দিল। এন্ড রেজাল্ট আমরা 4 তারিখে জানতে পারবো, তাই তো? ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।